পাবনায় ১ ও ২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত। আপিল বিভাগের আদেশে ইসির সিদ্ধান্ত, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি। মানুষ ভোটের অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা সন্তোষজনক নয় বললেন ফখরুল। দেশজুড়ে শীতের দাপট। তেঁতুলিয়ায় ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এবং বাজারের সবজির দামে স্বস্তি। সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে ৪ টাকা পর্যন্ত। ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সীমানা জটিলতার মধ্যে পাবনা ১ এবং ২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে এই দুটি আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। গেল ৫ জানুয়ারি পাবনায় ১ এবং ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। এদিকে মনোনয়নপত্র বহাল এবং বাতিলের বিরুদ্ধে আপিলের সময় শেষ হচ্ছে আজ। প্রার্থিতা ফিরে পেতে আজ সকালে আপিলের জন্য ইসিতে যান অনেকে। নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী এম.আর. আসাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসাদ, পাবনা ১ এবং ২ আসনে নির্বাচন স্থগিত এবং মনোনয়ন বাতিল বহালের বিরুদ্ধে আপিলের বিষয়ে কি তথ্য আছে জানাবেন। যে পাবনা ১ এবং ২ আসনের যে নির্বাচন স্থগিতের বিষয়ে যে তথ্যটি আসলে আমরা পাচ্ছি, সেটি আসলে মূলত হচ্ছে বিচার বিভাগের বিষয়, যেটির সঙ্গে আসলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আছে। এই সংশ্লিষ্ট বিষয়টি হচ্ছে মূলত নির্বাচন কমিশনের যে সংসদীয় আসনের যে চূড়ান্ত খসড়া পরে তারা যে চূড়ান্ত তালিকাটি আসলে প্রকাশ করেছিল, চূড়ান্ত সীমানা নির্ধারণ সংসদীয় আসনের, সেটির বিষয়ে আসলে পাবনা ১ এবং ২-এর যে সংসদীয় আসন, সেটি নিয়ে কিন্তু এর আগে আপনি জানেন প্রায় ৫০টিরও বেশি আবেদন কিন্তু সংসদীয় আসনের ওপর আসলে হয়েছিল এবং এর পরবর্তীতে এর মধ্যে পাবনা ১ এবং ২ও ছিল এবং সেই যে রিট ছিল, সেই রিটের বিপরীতে আপিল বিভাগ থেকে রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ে বলা হয়েছে যে পাবনা ১ এবং ২-এর নির্বাচন যেন স্থগিত রাখা হয় এবং সেইটিকে কেন্দ্র করেই কিন্তু এই স্থগিতের যে তথ্যটি আমরা পাচ্ছি সেটা পাচ্ছি। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আসলে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচন কমিশন এর পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটাও কিন্তু এখনো আলোচনার বিষয়। এর মধ্যেই ইতিমধ্যে নির্বাচন কমিশনার রহমান আল আব্দুল মাসুদ উনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে আসলে নির্বাচন আসলে স্থগিতের পথেই যাচ্ছে। তবে পুরো বিষয়টি আসলে নিশ্চিত করতে হলে একটি কমিশন সভা হয় এবং সেই কমিশন সভায় প্রত্যেকটি যে ৪জন কমিশনার রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তাদের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের মাধ্যমে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে। এছাড়া যদি আজকের বিষয়টি আমি আপনাকে জানাই যে এখন পর্যন্ত গতকাল যে আবেদন জমা পড়েছিল, এরপরে আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৫২৬টি আপিল আবেদন এখন পর্যন্ত নির্বাচন কমিশন অফিসে জমা পড়েছে এবং আজকে বিকেল ৫টা পর্যন্ত এই আপিল আবেদন গ্রহণ চলবে এবং আমরা এখনও দেখছি যে যারা আপিল আবেদন করতে আসছেন তাদের দীর্ঘ সারি কিন্তু রয়েছে, তারা অপেক্ষা করছেন সারিবদ্ধভাবে এবং বিকেল ৫টা পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে সর্বমোট আপিলের সংখ্যা কত হচ্ছে। ফাতেমা। আসাদ, আপনাকে ধন্যবাদ। রোববার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রাপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় বেগম খালেদা জিয়ার জন্য আয়োজন করা দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেবেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানাতে যমুনার সেতু থেকে বগুড়া পর্যন্ত রাস্তার দুধারে সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। যাত্রাপথে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্প পার্কে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে আনন্দিত ও উচ্ছ্বসিত সিরাজগঞ্জের নেতাকর্মীরা। বরণে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, যমুনা সেতু পার হওয়ার পর তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিসিক শিল্প পার্কে নেওয়া হবে। দোয়া মাহফিল শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। এ সময় মহাসড়কের দুপাশে প্রতিটি উপজেলার হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাবেন। আমাদের সিরাজগঞ্জে তারেক রহমান আসতেছে, আমরা সিরাজগঞ্জবাসী আনন্দিত এবং গর্বিত। উনি যখন ঢাকায় আসছিল সেই দিনই তো সিরাজগঞ্জের লোক 3 দিন আগের থেকেই ঢাকার মাটিতে পা রাখছে। ইউনিয়ন বিএনপির নেতৃত্বের সাথে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে আমরা এই সম্বর্ধনা ব্যবস্থা সর্বোচ্চ করার চেষ্টা করব। উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে আমরা যেমন একদিকে শোকাহত, তেমনি আমরা অন্যদিকে আনন্দিত। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সকল দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি কিভাবে এটাকে সার্থক করা যায়। প্রত্যেকেই তাদের কার্যক্রম শুরু করছে এবং সেখানে ইনশাল্লাহ প্রচুর জনগণ এবং দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম জিয়ার দোয়া মাহফিলের দাওয়াতে তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় বিএনপির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে। আমরা সিরাজগঞ্জ থেকে ম্যাডামের জন্য গণ দোয়ার আয়োজন করেছি। সেইখানে আমরা তারেক রহমান স্যারকে দাওয়াত করছি যে আপনি উপস্থিত থেকে এই দোয়া অনুষ্ঠানটা পরিচালনা করে যাবেন। উনি রাজি হয়েছেন, উনি আসবেন। বগুড়া যাবার পথে যমুনা থেকে সিরাজগঞ্জের শেষ সীমানা চান্দাইকোনা পর্যন্ত হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাবেন বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষা করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সঙ্গে মত বিনিময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে পিছিয়ে পড়া অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল জানান, ছাত্র সংসদগুলোতে ভোটের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেলে হাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। নদীর অববাহিকা এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেকে জায়গায় সূর্যের দেখা মিলছে দেরিতে। শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। জামিল, তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতে পুরো পঞ্চগড়ের জীবনযাত্রা কেমন দেখছেন? সকাল শীতের দিন, শীতের দুপুর বলতে যা বোঝায় সেটি কিন্তু পঞ্চগড়কে বোঝায়। এবং পঞ্চগড়ের যে জনজীবনের অবস্থা, আপনার কি গত 4 দিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং শৈত্যপ্রবাহ বওয়ার পাশাপাশি আবার শীতের যে আপনার কি শীতের যে তাপমাত্রা আর কি ঘন কুয়াশা এবং মানুষগুলি যুবথুব হয়ে আছে। এবং গতকালের যে তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল 9টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয় 6.8 ডিগ্রি সেলসিয়াস
এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এবং পাশাপাশি আমি আপনাকে বলি যে শীতের সকালে আসলে মানুষগুলির যে অবস্থা থাকে, সকালবেলা মানুষ ঘর থেকে বের হতে পারে না। পাশাপাশি বাড়িতে যে মা বোনেরা গৃহস্থী এবং যারা ঘর সংসারে কাজ করে তারাও কিন্তু সকালবেলা কাজ করতে, সংসারের কাজগুলি করতে কিন্তু খুব বেগ পোহাতে হয়। তো আমাদের এই অঞ্চলের সব থেকে বড় সমস্যা হয় যে পঞ্চগড়ে যে নদীতে পাথর বালি তুলেছে, এই শ্রমিকরা সময় মতো নদীতে নামতে পারে না, কারণ তাদেরকে হাঁটু জলে নেমেই পাথরগুলি তুলতে হয়। এবং পাশাপাশি এখানে চা শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক সবাই কিন্তু আপনার গিয়ে ঘর থেকে বের হয়ে কিন্তু কাজে যেতে হয়। এবং সর্বোপরি এই আপনার বিকেলের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় কিন্তু ঘন কুয়াশা এবং পাহাড়ি হিম শীতল বাতাস, এবং এই সব কিছু মিলে জনজীবন কিন্তু বিপন্ন হয়ে যায়। তো ফাতেমা, এই ছিল শীত নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে। স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির বাজার, তবে মাছের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। এদিকে সপ্তাহ ব্যবধানে চাল এবং ডালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। থরে থরে সাজানো হরেক রকম সবজি, শীতকালীন সবজিতে এখন ভরপুর রাজধানীর বাজার। এতে দামও চলে এসেছে হাতের নাগালে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। শিম 40 থেকে 60, বেগুন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটো এবং কাঁচামরিচের দাম কেজিতে 80 থেকে 100 টাকা। নতুন আলু 25 থেকে 30 আর পেঁয়াজ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, পাতাকপি, তারপরে আছে আপনার টমেটো, লাউ, সিম সবগুলো মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে অনেকটা। সবজির দাম আগের চাইতে তুলনামূলক সবজি উৎপাদনও বেড়েছে, দাম কম আছে আমার কাছে মনে হয়েছে। আগের মতন এত দাম নাই, দাম নামছে, পেঁয়াজের দাম একটু কমছে। স্থিতিশীল রয়েছে গরিবের আমিষ নামে খ্যাত ডিম এবং মুরগির দাম। ফার্মের ডিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। মুরগি আর ডিমটা আগে তুলনায় অনেক কমে আসছে। যেমন 10 টাকার ডিম এখন 8 টাকা পিস বিক্রি হইতেছে, আর ব্রয়লার তো 170 ছিল, এখন 160 কি খুচরা, অনেকে 155, 150 টাকা বিক্রি করছে। সবগুলো দামে কম, আগে নিয়ন্ত্রণে কমও না বেশিও না, নিয়ন্ত্রণে আছে। ডজন সাদাটা 110 টাকা। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। শীতকালে মাছের বাজারে সরবরাহ বাড়লেও দাম না কমার অভিযোগ ক্রেতাদের। রুই মাছ 600 টাকা কেজি, এটা কি স্বাভাবিক কথা? মাছের সরবরাহ বাড়লেও আসলে দামটা একটু বেশি, সব মাছের দামই মনে হচ্ছে একটু বেশি। আজকের বাজারটা একটু, মাছের দামটা একটু বেশি। ঠান্ডায় তো জাউলারা মাছ ধরতে পারে না, শীতের নামে কম, এই কারণে। বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। চালের পাশাপাশি বেড়েছে ছোট দানার মুসুর ও মুগ ডালের দাম। মুগ ডাল দেশিটা বাড়ছে, আপনার বোল্ডারও বাড়ছে, আগের 3 থেকে 4 টাকা বাড়ছে কেজিকে। 2 দিন দিয়ে বাড়লো, কি করা? চাল ডাল এটা কন্ট্রোলে আসেনি আসলে। চাল 80 টাকা 70 টাকা দিয়ে কিনে খাওয়ার মতো এখনো আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি তৈরি হয়নি। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মঘট প্রত্যাহার করলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। যতটুকু মিলছে তাতেও দাম চড়া। ভোক্তাকে গুনতে হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার সহ হোটেল ব্যবসায়ীরা। আর এলপিজি ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। গেল 15 দিন ধরেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তীব্র হয়েছে। আকার ভেদে 2 থেকে 5000 টাকা পর্যন্ত সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন ক্রেতারা। 2500 টাকা, 2000 টাকা, 2200 টাকা এরকম চায়, এরকম চাইলে পাওয়া যায় না। সর্বনিম্ন 2200 থেকে 2400 টাকা, এর নিচে কোনো সিলিন্ডারই নেই। দাম সমন্বয় এবং প্রশাসনের হয়রানি বন্ধ সহ 6 দাবিতে বৃহস্পতিবার সকালে ধর্মঘটে যায় এলপিজি ব্যবসায়ীরা। যদিও ওই দিন বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। বৈঠকে প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। তারপরও স্বাভাবিক হয়নি এলপিজির বাজার। না, স্বাভাবিক হয় নাই। গ্যাসই তো পাওয়া যাচ্ছে না। 2200 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই।
এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে তো একটা দেশ এভাবে চলে না। আমরা তো এই জন্য তো ছাত্র জনতার রক্ত দেয় নাই। অনেক কমায় রাখে না, আমরা দিগেলে রবিবারে কমবো, এখনো পর্যন্ত কমাইব না, রবিবারে পর থেকে কমাইব। রবিবার তোলাম 2000 টাকা করে নিব। তবে ব্যবসায়ীরা বলছেন রোববারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কোম্পানি যারা আছে এই রেটে তারা গ্যাস দিতে পারতেছে না। মনে হয় যত গ্যাসের দাম আমরা যতটুকু জানি হয়তো বা আর কিছু বাড়ার সম্ভাবনা আছে। শুক্র শনি 2 দিন বন্ধ, ব্যাংক বন্ধ এবং দেখা গেছে অনেক কোম্পানি বন্ধ থাকে। ইনশাল্লাহ আশা করি রোববার থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমদানিকারকরা বলছেন এলপিজি আমদানি করে মজুত রাখার তেমন সুযোগ নেই। বিশ্ববাজারে দাম নিয়মিত ওঠানামা করে। মজুত করলে বাড়তি মুনাফার সঙ্গে বড় ধরনের লোকসানেরও ঝুঁকি থাকে। যেহেতু প্রোডাক্ট ক্রাইসিস, আমার বিভিন্ন প্লান্টে আমার গাড়ি এখনো আটকা পড়ে আছে 8 দিন 10 দিন, কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, এখান পর্যন্ত আসতেছে না। তো যার কারণে বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রাখছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত 7 জন। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লার এলিয়টগঞ্জ হাইওয়ে থানা এলাকার দরনি টার্নে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের নিমতলিতে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। আহত অন্তত 15 জন। এছাড়া ঢাকা চট্টগ্রামের বারিয়ার হাটে বাস দুর্ঘটনায় নৌবাহিনী সদস্য সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। কুষ্টিয়ার মাটির গন্ধ, মানুষের আন্তরিকতা আর লালন দর্শনকে এক মঞ্চে এনে আন্তরিক কুষ্টিয়া প্রমাণ করল সংস্কৃতি কেবল স্মৃতির বিষয় নয়, বরং হৃদ্যতার এক জীবন্ত সেতু। বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমিতে সেই সেতুরই নান্দনিক যাত্রা শুরু হলো নতুন প্রত্যয় আন্তরিক কুষ্টিয়া। সংগঠনটির ভীষণ ও মিশন তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক সেলিম সরকার এবং সদস্য সচিব রজত হুদা। আর উপস্থিত ছিলেন বাউল শফি মণ্ডল, নাট্যকার মাসুম রেজা, গীতিকবি মিল্টন খন্দকার, নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলু, কবি ও গবেষক বেলু কবির, শিশু সাহিত্যিক দীপু মাহমুদ এবং ছড়াকার আতিক হেলাল, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রঞ্জক রিজভী সহ তারকা ব্যক্তিত্বরা। দেশের বাইরের খবর। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। বিক্ষোভের মুখে ইরান ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিস্তারিত মনিরুল ইসলামের ডেস্ক রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে আন্দোলন শুরু করেন। টানা 12 দিন ধরে চলা বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। টার্কিশ সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজ জানায়, বিক্ষোভকারীরা পুলিশের যানবাহন, রাষ্ট্রীয় টেলিভিশন, গভর্নর অফিস এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এমন বিক্ষোভের মুখে ইরানে ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দেশটির সরকার কোনো ঘোষণাই দেয়নি। এদিকে ইউক্রেনের আবাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার চালানো হামলায় অন্তত 10 জন আহত হন। জবাবে কৃষ্ণ সাগরে রুশ বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেগজি কুলেবা জানান, রাশিয়ার রাতভর হামলার পর ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে 17 লাখেরও বেশি পরিবার পানি সংকটে পড়েছে। অন্যদিকে 2025 সালের 10 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চালানো হামলায় শিশুসহ 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর পাবনা 1 এবং 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত। আপিল বিভাগের আদেশে ইসির সিদ্ধান্ত, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি। মানুষ ভোটের অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা সন্তোষজনক নয় বললেন ফখরুল। দেশজুড়ে শীতের দাপট, তেঁতুলিয়ায় 6 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।
এবং বাজারের সবজির দামে স্বস্তি। সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে 4 টাকা পর্যন্ত। ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।